আজকে বাংলাদেশের দুটি জিনিস হলে খুব মুশকিল, এক তো আওয়ামী লীগ হলে মুশকিল, আর দ্বিতীয়ত হিন্দু হলে মুশকিল। তো যে অ্যাটাক গুলো হচ্ছে আওয়ামী লীগের উপরেও হচ্ছে, হিন্দুদের উপরেও হচ্ছে, সেটা কি কমেছে? এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে। আমরা মনে করছি যে এই 3 মাস জোর জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানেই ইতিহাস থেমে যাবে। ইতিহাস এখানে থেমে থাকবে না, ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে। এবং ইতিহাস, তুমি ছাত্রদের কথা বললে, তুমি ছাত্র রাজনীতির কথা বললে, তোমার দেশ তো এখন ছাত্ররাই চালাচ্ছে, স্টুডেন্ট কোঅর্ডিনেটররাই তো দেশ চালাচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করছে, প্রথম কথা হচ্ছে তারা যারা অনির্বাচিত, তাদের কোনো বৈধতা নেই, তাদের কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই। সরকারের অবস্থান, ছাত্রদের অবস্থান আলাদা ছিল না। ছাত্ররা শেখ হাসিনা সরকারের পলিসি, শেখ হাসিনা সরকারের কর্মসংস্থানের নিশ্চয়তা এ ব্যাপারে সন্তুষ্ট ছিল। ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে, ছাত্ররা যেভাবে আজকে ক্ষমতা দখল করেছে সেটি তো তারা দেখতে চায়নি। কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, স্বতন্ত্র বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল। আর এই সরকার কি করেছে? এই সরকার ইনডেমনিটি দিয়েছে। তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন, অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের এগেইনস্টে কিন্তু অনেকদিন ধরে অ্যালিগেশন ছিল। যেরকম আমি তোমাকে বলি, আমি শুনেছি যে ছাত্রলীগের নেতারা গিয়ে তাদের উপর আক্রমণ করেছে এবং সেটাকে আটকাতে গিয়ে বিএনপির এবং জামাতের লোকেদের ভায়োলেন্ট হতে হয়েছে। ছাত্রলীগের এগেনস্টে কিন্তু, ছাত্রলীগের অনেক লিডারের এগেনস্টে এবং ছাত্রলীগের কাডারের এগেনস্টে কিন্তু তোমাদের সময়কালে অনেক অ্যালিগেশন ছিল। ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে। শিক্ষার্থীদের ভোটেই তো 25টি পদের মধ্যে 23টি পদে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে। এখনো এই মুহূর্তেও বাংলাদেশ ছাত্রলীগ, কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, শিক্ষার্থীরা যেন মানসম্মত ভাবে তাদের আবাসিক ব্যবস্থা, লেখাপড়ার পরিবেশ, প্রযুক্তি ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, তাদের দক্ষ মানব সম্পদের পরিণত। বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটিই করেছে। বাংলাদেশ ছাত্রলীগ, এবং শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে ধারাবাহিকভাবে এই দায়িত্ব, বাংলাদেশের দায়িত্বে ছিল, বাংলাদেশের ক্ষমতাসীন ছিল। এর আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল, তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল বাংলা। এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া, এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 15 বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, সংঘর্ষের কারণে, সহিংসতার কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে। গত 15-16 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই বন্ধ করতে হয়নি। নিরঙ্কুশ ভাবে, শান্তিপূর্ণ ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিন্তু অব্যাহত হয়েছে। 4 বছরের অনার্স আগে শেষ করতে 8 বছর লাগতো। আমাদের এই শেখ হাসিনা সরকারের মেয়াদে এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণে নির্ধারিত সময় সবাই লেখাপড়া শেষ করতে পেরেছে এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা সাধারণত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই সময়কালীন ঘটেনি। যে পর্যায়ের ফ্যাসিস্ট থাকুক, অনির্বাচিত থাকুক, পৃথিবীর কোথাও দেখবেন না এই মুহূর্তে 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, সিম্পলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। জাস্ট সে হয়তো ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, সে কোনো ধরনের একাডেমিক বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়নি। শুধুমাত্র এই একটি রাজনৈতিক বিশ্বাসের কারণে, রাজনৈতিক আদর্শের কারণে, কিংবা হয়তো সংগঠনও করে না, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দূরতম ভাবে সম্পৃক্ত, হয়তো ফেসবুকে একটি ছবি আছে, একটি লাইক দেয়া আছে, টুইটারে একটি টুইট করা আছে, সেই অপরাধেও ইউনূস সরকার, যিনি শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন, আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের 1 লক্ষের অধিক শিক্ষার্থীর পরীক্ষা তারা দিতে পারছে না। আমাদের সাদাম, তুমি স্টুডেন্ট লিডার এবং খুব বড় মাপের লিডার, সেজন্য তুমি পলিটিক্সের ভাষা জানো, কিন্তু তোমাকে আমি বলি যে তুমি যে ইউনূস গভর্নমেন্টকে ফাসিস্ট বললে, এই গভর্নমেন্টের তরফ থেকে, এবং শুধু এই গভর্নমেন্ট না,
সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক বাংলাদেশি সিটিজেন আছে বা ধরো অনেক জার্নালিস্ট আছে যারা তোমাদের শাসনকালটা, শেখ হাসিনার শাসনকালটাকে ফাসিজম বলতো, যেটা একটা ফাসিজমের সময়। এবং অগস্ট 5 যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে আসেন, তখন ওটাকে ওরা নতুন হিস্ট্রি বলছে, যে এইটা নতুন হিস্ট্রি রচনা হয়েছে, যে ফাসিজমের শেষ হয়েছে এবং এটা বাংলাদেশের সেকেন্ড রেভলিউশন। এটা নিয়ে তুমি কি বলবে? বিধানিক ধারাবাহিকতা, জনগণের ম্যান্ডেট, সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে, এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এবং সর্বশেষ নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল, এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল, রাজনীতি করার স্বাধীনতা ছিল, নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল, যে কোনো বিষয়ে প্রতিবাদ করার স্বাধীনতা ছিল, যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল, সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল। তাহলে সেটি কি ফ্যাসিস্ট কাঠামো, নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে, আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ, আমরা মৌলবাদের বিরোধিতা করব সেটি আমাদের অপরাধ, আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব সেটি আমাদের অপরাধ, আমরা সংগঠন করব, আমরা সমাবেশ করব সেটি আমাদের অপরাধ? তাহলে কারা ফ্যাসিস্ট কাঠামো পরিচালনা করছে? এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল। কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে, এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দেওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল। ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আদায় করা। কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দর কষাকষি করেছে, এবং সরকার যখন আইনগতভাবে, যখন হাইকোর্টের যে রায়ের মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়, তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারই তো এটির বিরুদ্ধে আপিল করেছে। তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ ছিল না, এবং সত্যিকার অর্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে। এই আন্দোলনকে, যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা, সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত করা। আজকে তারা বলছে যে ফ্যাসিস্ট কাঠামোর পরাজয় নিশ্চিত করেছে। এই আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে, শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পরবর্তীতে তারা সংগঠিত করেছে সেটির পক্ষে তো কারো সমর্থন ছিল না। কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, স্বতন্ত্র বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল। আর এই সরকার কি করেছে? এই সরকার ইনডেমনিটি দিয়েছে। তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন, অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, এই 5 আগস্টের পরে আপনি জানেন যে বাংলাদেশের কারাগারগুলো থেকে যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী, এবং শুধু তাই নয়, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো তাদের যোগ সাজসের থেকেই কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে আমি মনে করি। তুমি ছাত্রদের কথা বললে, তুমি ছাত্র রাজনীতির কথা বললে। তোমার দেশ তো এখন ছাত্ররাই চালাচ্ছে, স্টুডেন্ট কোঅর্ডিনেটররাই তো দেশ চালাচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করছে, প্রথম কথা হচ্ছে তারা যারা অনির্বাচিত, তাদের কোনো বৈধতা নেই, তাদের কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই, এবং কোনো ম্যান্ডেট, এই শিক্ষার্থীরাও তো কাউকে ম্যান্ডেট দেয়নি যে তারা, শিক্ষার্থীরা চেয়েছে কি? বাংলাদেশে ধরুন আন্দোলনটি জনপ্রিয়, আন্দোলনটি ব্যাপক জনপ্রিয় ছিল, আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন ছিল। শিক্ষার্থীদের প্রত্যাশা কি ছিল? শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে, শিক্ষার্থীরা একটি যৌক্তিকতা ভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক, মেধা ভিত্তিক সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিকতা
সরকারি চাকরিতে আগ্রহ বেড়েছে সবার, সে কারণেই তারা চেয়েছে যে এই অযৌক্তিক কোটা সংস্কারটি, যেটি আসলে সরকারি সংস্কার করেছিল, আমরা 2018 সালেই সরকার কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করে দেয়, আদালতের একটি রায়ের কারণে সরকার এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। সেটি তো সরকারের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই, সরকার নীতিগতভাবে সবসময় এই কোটা সংস্কারের পক্ষেই সবসময় অবস্থান করেছে। স্টুডেন্ট কোঅর্ডিনেটর এরা জামাত শিবিরের লোক, এবং কোথাও না কোথাও জামাতের বা তোমার অন্য যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস আছে তাদের যে বিচারধারা সেটাই তারা প্রমোট করছে। এটা 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 নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, এটি সত্য, যে কারণে আমরা বলছি যে আজকে দেখুন, মানে সরকার বা এই আন্দোলন যখন পরিচালিত হয়েছে, তারা কি বলেছে, যে কোনো দাবি তারা বলে দিচ্ছে তারা ছাত্র জনতার দাবি, যে কোনো দাবি হয়তো কোনো একটি রাজনৈতিক দল করছে, যেমন আপনি যেটি বললেন যে তারা ইসলামী ছাত্র শিবির, যে সংগঠনটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ বিরোধিতা করেছে, বাংলাদেশের মানুষের উপর নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করেছে, সেই সংগঠনকে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দেয় না। তারা ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করে, বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে পরিচালনা করে। আমরা এই আন্দোলন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক উৎখাত করার পরে আমরা যেটি দেখতে পেলাম, তারা কিন্তু পূর্বে পরিচয় প্রকাশ করেনি, পরবর্তী সময় কিন্তু তারা তাদের কোঅর্ডিনেটর যারা ছিল অনেকেই তাদের পরিচয় প্রকাশ করেছে, কেউ ছাত্র শিবিরের কর্মী, কেউ অন্যান্য ছাত্র সংগঠনের কর্মী, সবারই কিন্তু কেউ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত, কেউ হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত। এই হচ্ছে বাস্তবতা। তো সবারই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা সেটি ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বৈধতা, এক ধরনের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে। সত্যিকার অর্থেই যেটি আমরা মনে করি যে এটি একটি সুপরিকল্পিত ভাবে এটি সম্পন্ন করা হয়েছে এবং এটির মাধ্যমে আজকে বাংলাদেশে দেখুন নারীদের স্বাধীনতা নানাভাবে বিপর্যস্ত হচ্ছে, এক ধরনের ধর্মান্ধতা, এক ধরনের রক্ষণশীলতাকে প্রমোট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আড়ম্বর, এসব কিছু বাড়ানো হচ্ছে। আমাদের যারা বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সেটিকে বিঘ্নিত করে আজকে আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা, সেটির উপর বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এবং ধারাবাহিকভাবে আমরা মনে করি যে রাষ্ট্রটি শুধুমাত্র ফ্যাসিস্ট নয়, রাষ্ট্রটিকে একটি ধর্মান্ধ, একটি প্রতিক্রিয়াশীল এবং সর্বোপরি একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করাই কিন্তু তাদের মূল লক্ষ্য। সে কারণেই তারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, কারণ তারা জানতো তাদের প্রকৃত পরিচয় যদি প্রকাশিত হয় তাহলে শিক্ষার্থীদের সমর্থন তারা কখনোই পাবে না। সে কারণে কিন্তু আন্দোলনের সময় তারা এই অপকৌশলগুলো গ্রহণ করেছিল। আজকে বাংলাদেশের দুটি জিনিস হলে খুব মুশকিল, এক তো আওয়ামী লীগ হলে মুশকিল, আর দ্বিতীয়ত হিন্দু হলে মুশকিল। তো যে অ্যাটাক গুলো হচ্ছে আওয়ামী লীগের উপরে হচ্ছে, হিন্দুদের উপরে হচ্ছে, সেটা কি কমেছে? 1 নম্বর। এবং 2 নম্বর, তুমি কি আশার আলো দেখতে পাচ্ছ? এখন কি একটু সিচুয়েশন বাংলাদেশে নর্মালের দিকে যাচ্ছে নাকি আরো খারাপ হচ্ছে? আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে। আমরা যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি, যে আমরা রোম স্ট্যাটিউটের কথাও যদি বলি, সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার উপরে আক্রমণ করা হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে, হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রত্যেকটি বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু লুটপাট করা হয়েছে। এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে কিন্তু তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটি সিভিল ওয়ার কিংবা একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায়, আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময় পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে, অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে। তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে এবং তারাই কে ফ্যাসিস্ট নয়, কারা হত্যাকারী নয়, এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে। এবং আমরা মনে করি যে গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো সবসময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে, প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, একটা নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে, জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে, সেটাই তো আমাদের চাওয়া। সেই গণতন্ত্রই তো আজকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই কয়েকজন গুটি কয়েকটি আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো,
এই ক্ষমতা দখল করে বসলে এই বৈধতা তো জনগণ দেয়নি, জনগণ তো সম্মতি দেয়নি। বাংলাদেশের যারা এই 18 কোটি জনগণ তারা কে বলেছে তারা কাদেরকে ক্ষমতা দেখতে চায়, কাদেরকে ক্ষমতা দেখতে চায়? এটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে রয়েছে? কোনো কিছুর মধ্যেই তো হয়নি। বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে কিন্তু পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশে, কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই। সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটানো, গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা। এবং অবশ্যই আমরা আশার আলো দেখি, কারণ যারা মনে করছে যে এই 3 মাস জোর জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং এখানেই ইতিহাস থেমে যাবে, ইতিহাস এখানে থেমে থাকবে না। ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় এটাই লিখবে যে যারা গণতন্ত্রকামী, যারা এক ধরনের স্বাধীনতাকামী, যারা মুক্ত বুদ্ধি চর্চা করতে চায়, প্রগতিশীলতা চর্চা করতে চায়, একটি আধুনিক বৈষম্যমূলক, বৈষম্যহীন, সাম্য ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক দেশ যারা প্রতিষ্ঠিত করতে চায়, গণতন্ত্রের দাবিতে সেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিশেষ করে ছাত্ররা ঐক্যবদ্ধ হবে এবং সে ঐক্যবদ্ধ অবস্থার মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন ঘটিয়ে, এই সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করব।